একজন স্বাভাবিক ব্যক্তির আয়কর রিটার্ন কিভাবে ফাইলিং করবেন তার বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে এবং বাংলা ফরম্যাটে এই ভিডিওটি আমি দেখাচ্ছি অনেকের রিকোয়েস্টে। আজকের ভিডিওটি কাদের জন্য? যারা বেতনভোগী আয়কর রিটার্ন রয়েছেন এবং যাদের জিরো রিটার্ন, স্যালারিস ইনকাম বাট নট ট্যাক্সাবল ইনকাম, সঞ্চয়পত্র ইনকাম প্লাস ইনভেস্টমেন্ট। ধরুন আপনার সঞ্চয়পত্রে 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট রয়েছে এবং 6,000 টাকা ইনকাম রয়েছে এবং টিডিএস রয়েছে 600 টাকা। এগুলো আপনি কিভাবে ফাইলিং করবেন তা আমি বিস্তারিত দেখাবো। এবং ডিপিএস ইনভেস্টমেন্ট রয়েছে ধরুন 12,000 টাকা। আমি আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন এইরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা আইটি 11 গ 2023 এর ফরম্যাট অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি আয়কর রিটার্নের প্রথম পেজটিতে আমরা রয়েছি। এখানে আপনি আপনার করদাতার নাম অর্থাৎ আপনার নাম এখানে ফাইলিং করবেন। দেন হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র আপনারা এখানে দেবেন। তারপরে টিন এখানে নাম্বার এখানে দেবেন। এখানে সার্কেল এবং কর অঞ্চল এই ইনফরমেশন আপনি আপনার টিন সার্টিফিকেট রয়েছে সেখান থেকে এখানে ফিল আপ করবেন। তারপরে হচ্ছে কর বর্ষ অর্থাৎ এখানে 23-24 হবে, কেননা জুলাই 2023 থেকে জুন 2024 সালের মধ্যে আপনার যত প্রকার ইনকাম রয়েছে সেটার আপনারা এখানে ফাইলিং করছেন। সো কর বর্ষ হবে 2023 থেকে 2024। আবাসিক মর্যাদার নিবাসী, ট্যাক্স পেয়ার স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল হবে। তারপর হচ্ছে এখানে আপনার জন্ম তারিখ দেবেন। আপনার যদি বিবাহিত হন স্বামী স্ত্রীর নাম আপনারা এখানে দেবেন এবং তাদের যদি টিন থাকে সেটা আপনারা এখানে ফাইলিং করে দেবেন। যোগাযোগের ঠিকানা বর্তমান এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই দিতে হবে। আপনি কোথায় জব করেন সেই প্রতিষ্ঠানের নাম ঠিকানা এখানে দিতে হবে। আপনার যদি ব্যবসা থাকে সেটাও আপনার এখানে ফাইলিং করবেন এবং আপনার যদি ব্যবসা থাকে এবং এই বিষয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই হচ্ছে আপনার স্বাভাবিক ব্যক্তির করদাতা প্রথম পেজ। ওকে, তারপর হচ্ছে সেকেন্ড পেজ রয়েছে, এটা আমরা অটোমেটিক এটা ফিল আপ হবে যেহেতু আমি এই এক্সেলটা পুরো সম্পূর্ণ ফরম্যাটে রয়েছে। আমরা তারপরে ফাইলিং করব ইম্পর্টেন্ট যে তফসিল 1 রয়েছে অর্থাৎ চাকরি হতে আয়, সেটা আমরা এখানে ফাইলিং করব। প্রথমে যে রয়েছে সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী করদাতাদের জন্য এই অংশটি প্রযোজ্য। এই বিষয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব, সেখানে আমি দেখাবো তারা কিভাবে এই অংশটি ফাইলিং করে তাদের আয়কর রিটার্ন জমা দেবে। আজকে আমি দেখাবো যারা সরকারি না, যারা প্রাইভেট জব করে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি রয়েছে এবং এই ভিডিওতে তারা কিভাবে তাদের বেতনভুক্ত স্যালারি কিভাবে ফাইলিং করে আয়কর রিটার্ন জমা দেবে সেই বিষয়টি আমি দেখাচ্ছি। ধরুন মূল বেতন তার রয়েছে 2.5 লাখ টাকা এবং ভাতাসমূহ অন্যান্য যে অ্যালাউন্স রয়েছে সেগুলো ধরুন তার হচ্ছে 1.5 লাখ টাকা। এই 4 লাখ টাকা হচ্ছে তার 23-24 কর বর্ষের সর্বমোট ইনকাম। এখন দেখুন এখানে একটা ফর্মুলা রয়েছে, অর্থাৎ এই যে 4 লাখ টাকা রয়েছে এই 4 লাখ টাকার 3 ভাগের 1 ভাগ আপনারা দেখতে পাচ্ছেন কত রয়েছে, 1,33,333 টাকা। ঠিক আছে, এই 4 লাখকে আমি 3 দিয়ে ভাগ দিয়ে এটা পেয়েছি এবং এখানে যে ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে এই যে 4 লাখের 3 ভাগের 1 ভাগ অথবা 4.5 লাখ, এই দুটোর মধ্যে যেটা লোয়েস্ট হবে সেটাই আমরা এখানে এক্সাম্পশন হিসেবে দেখাবো, অর্থাৎ অব্যাহতি প্রাপ্ত অংশ। অর্থাৎ এই 4 লাখ টাকা থেকে এই 1,33,333 টাকা মাইনাস হবে। মাইনাস হওয়ার পরে এখানে কত হলো, 2,66,667 টাকা। অর্থাৎ এই টাকাটা হচ্ছে আমার ট্যাক্সাবল ইনকাম। আমরা সকলেই জানি যে 3.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্সাবল ইনকাম, এর বেশি হলে মিনিমাম ট্যাক্স দিতে হবে। এটা শুধু পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য হচ্ছে 4 লাখ টাকা। তাহলে আপনারা বুঝে গেলেন যে এই পার্টটি আপনারা কিভাবে ফিল আপ করবেন। তারপরে যে আমরা অংশটুকু আমরা একটু আলোচনা করছি, এখানে যেহেতু বাড়ি ভাড়া, ঠিক আছে, ইনকাম, এই অংশটাকে আমি আরেকটি ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো। কৃষি হতে ইনকাম এই পার্টটা, এটাও আমি আরেকটি ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো। দেন আপনারা দেখুন এখানে আরেকটি পার্ট রয়েছে ব্যবসা হতে ইনকাম। এই ব্যবসা হতে ইনকাম নিয়ে আমি আরেকটি ভিডিও আমি তৈরি করে আপনাদের বুঝিয়ে দেব। তারপরে এখানে দেখুন যে বিষয়টি রয়েছে যে কর রেয়াতের জন্য প্রযোজ্য বিনিয়োগ বিবরণী, অর্থাৎ আপনি কোন কোন ক্ষেত্রে যদি বিনিয়োগ করেন সেখান থেকে আপনি আপনার ট্যাক্সাবল ইনকাম থেকে আপনার কি কর রেয়াতের অংশ আপনি মাইনাস করতে পারবেন, অর্থাৎ হচ্ছে কর রেয়াতের আপনি সুবিধা পাবেন। ধরুন আপনার ডিপিএস রয়েছে
মাসিক সঞ্চয় স্কিমে প্রদত্ত চাঁদা, ঠিক আছে, এই পার্টটিকে আমরা এখানে দিলাম। ধরুন আপনার ডিপিএস রয়েছে কত মাসে 12,000 টাকা, এটা আমরা এখানে ফাইলিং করলাম। ধরুন আপনার সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্ট রয়েছে 1 লাখ টাকা, তাহলে আপনার টোটাল এখানে ইনভেস্টমেন্ট কত রয়েছে 1,12,000 টাকা। এখানে দেখুন 16,800 টাকা এখানে কিন্তু আপনার কি হচ্ছে কর রেয়াতের পরিমাণ, অর্থাৎ আপনি এই যে 1,12,000 টাকা আপনি ইনভেস্ট করেছেন সেখান থেকে আপনি 16,800 টাকা হচ্ছে কর রেয়াতের পরিমাণ আপনি পাচ্ছেন। অর্থাৎ আপনার যত ট্যাক্সাবল ইনকামের উপর ভিত্তি করে আপনার ট্যাক্সাবল যে অ্যামাউন্টটা আসবে সেখান থেকে কর রেয়াতের পরিমাণটা আপনাকে মাইনাস দিয়ে আপনাকে এই সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন। তারপর আমরা 7 নম্বর অংশটা আমরা ফিল আপ করি। এখানে হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী। ধরুন আপনার ব্যক্তিগত পারিবারিক ভরণপোষণ খরচ ধরুন 1,20,000, এটা কিন্তু 1 বছরে। আবাসন খরচ ধরুন আপনার 90,000 টাকা। ব্যক্তিগত যানবাহন খরচ আমরা আনুমানিক ধরে নিচ্ছি 12,000 টাকা। ইলেকট্রিসিটি ব্যয়সমূহ বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল এখানে আনুমানিক আমরা এটা ধরে নিলাম 15,000 টাকা। শিক্ষানবিশ খরচ আপনার ধরুন 20,000 টাকা। এই হচ্ছে আপনার মোটামুটি খরচ 2,57,000 টাকা। ওকে, এবং এখানে দেখুন আমরা উৎসে কর্তৃত্ব সংগৃহীত বা সঞ্চয়পত্র মুনাফার কর্তৃত্ব খরচ, আপনার সঞ্চয়পত্রের উপর আপনার খরচ বা অন্যান্য খরচ আমরা এখানে কত ধরছিলাম এর আগে 600। আপনার 6,000 টাকা ইনকাম হয়েছে, আপনি এর আগে আমি বলেছিলাম যে 6,000 টাকা আপনার ইনকাম হয়েছে, এর উপর টিডিএস কত 600 টাকা, এটা আপনার একটা খরচ। ওকে, তাহলে আমরা দেখব, তার আগে আমরা 2 নম্বর অংশটিতে দেখি। এখানে দেখুন আপনার চাকরি হতে আয় হচ্ছে এত, এখানে আরেকটা অংশ এখানে ফাইলিং করা হয় না, সঞ্চয়পত্র হতে মুনাফা। তাই এই অংশটার জন্য আমরা এখানে আমি আলাদাভাবে এক্সট্রাভাবে করে রেখেছি, যে পার্টটা আপনাদের জমা দিতে হবে না। দেখুন এখানে ইন্টারেস্ট অন সঞ্চয়পত্রের মিনিমাম ফাইলিং ট্যাক্স ইনকাম, ঠিক আছে, এখানে আমি কত ধরলাম 6,000 টাকা, ঠিক আছে, যেটা আমরা ব্যাংক স্টেটমেন্ট অথবা এই সঞ্চয়পত্রের অ্যাডভাইস থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই যে 6,000 টাকা এটা কিন্তু চলে আসবে, এই যে 6,000 টাকা। তাহলে আমার টোটাল হচ্ছে মোট আয় কত 2,72,667 টাকা। ওকে, এবং আমি দেখেন এখানে আমি টিডিএস দিয়েছি কত 600 টাকা, এবং কর রেয়াত এখানে কত আসলো 16,800 টাকা। এটা কীভাবে আসলো কর রেয়াত? বিকজ আমি এখানে একটা ইনভেস্ট করেছিলাম, এই যে 1,12,000 টাকা ইনভেস্ট, যেখানে আমি কর রেয়াত পাচ্ছি 16,800 টাকা। এবং 16,800 টাকা কেন এখানে আসলো এই বিষয় নিয়ে আরেকটি আমি এখানে ক্যালকুলেশন করে রেখেছি। এখানে দেখুন 3% অফ রেগুলার ট্যাক্স ইনকাম 8,000 টাকা। এটি 8,000 টাকা কীভাবে আসলো? এটা 8,000 টাকা এখানে আসবে হচ্ছে আপনার যে টোটাল আপনার যে এই যে 2,66,667 টাকা, এই টাকার উপর আপনার ক্যালকুলেশন করে, অর্থাৎ 3% ক্যালকুলেশন করে আসবে 8,000 টাকা। আর 16,800 টাকা হচ্ছে ওই যে আপনি ইনভেস্টমেন্ট করেছেন 1,12,000, তার 15% এটা। এবং এখানে আলাদা বলছে অ্যানুয়ালি সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত আপনি কি এই রিবেট সুবিধা পাবেন। তাহলে এখান থেকে দেখুন এই তিনটে অংশ থেকে সবচেয়ে লোয়েস্ট কোনটা 8,000, এই 8,000। ওকে, তাহলে এই তিনটে থেকে আমরা কি 8,000 টাকা এখানে কি হবে অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট রিবেট, মানে 8,000 টাকা এই কর রেয়াতের জন্য প্রযোজ্য হবে। এই 8,000 টাকা আমরা আবার ক্যালকুলেশনে কোথায় নিয়ে আসবো, এই যে এখানে, ঠিক আছে, লেস ট্যাক্স রিবেট 8,000 টাকা। ওকে, ঠিক আছে, এখানে পার্টটা আমি একটু পরে বোঝাচ্ছি। তারপর আপনারা দেখুন যে এখানে টিডিএস করা হয়েছে কত 600 টাকা, কর রেয়াত আমরা পাচ্ছি কত 16,800 টাকা ওই ক্ষেত্রে। এবং কর রেয়াতের ক্ষেত্রে আমরা এখানে কর রেয়াত কি পরবর্তী পদে কর দেয়, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা আমরা যেহেতু কর রেয়াত পাচ্ছি ইনভেস্টমেন্টের উপরে এত, যেহেতু আমরা এখানে যে জিরো রিটার্ন, যেহেতু আমাদের ট্যাক্স দেওয়া লাগতেছে না, সো এখানে কি আমরা জিরো দেখাবে। ঠিক আছে, এই বিষয়টি বোঝার জন্য আমরা এখন চলে যাব এই পার্টটা, যেহেতু আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম কত রয়েছে 2,66,667 টাকা। আমাদের প্রথম স্ল্যাব কি 3.5 লাখ টাকা পর্যন্ত জিরো, আমাদের 3.5 লাখ টাকার বেশি নেই, সেজন্য এখানে জিরো থাকবে। ওকে, তারপরে এখানে দেখুন এখানে আমি 3.5 লাখ টাকা এখানে আমি বসিয়ে দিলাম। তারপরেও দেখুন আপনারা এখানে জিরো পাবেন, কিন্তু আপনারা দেখুন এখানে 2,66,000 এখানে 3.5 লাখ, মানে তারপরে আর কোনো কি রিমেনিং ব্যালেন্স নেই। যদি রিমেনিং ব্যালেন্স থাকতো তার উপর 5% হারে এখানে কি ট্যাক্স অ্যামাউন্ট এখানে চলে আসতো। এখানে যেহেতু জিরো, সো এখানে জিরো চলে আসবে, জিরো। ঠিক আছে, এই যে 6,000 টাকা আমরা কি সঞ্চয়পত্র থেকে ইনকাম করেছিলাম তার উপর 10% 600 টাকা, তার মানে আমি ট্যাক্স দিচ্ছি কত অনলি 600 টাকা। এবং এখানে রিবেট পাচ্ছি কত 8,000 টাকা, এই ক্যালকুলেশনটা কত এটা। ওকে,
তাহলে 8,000 ডেবিট পাচ্ছি, মাইনাস কত হলো 7,400। ওকে, কিন্তু এই ক্ষেত্রে আপনি দেখেন এখানে আমি কি কোনো ট্যাক্স দিচ্ছি না, কোনো ট্যাক্স দিচ্ছি না। ওকে, এখানে মিনিমাম ট্যাক্স কত 5,000 টাকা। এই ক্যালকুলেশনটা কখন আসতো, যখন আপনি ট্যাক্স দিচ্ছেন। ওকে, সো এখন আপনারা এখানে দিন দেখেন এই 600 টাকার কিসের ট্যাক্স দিচ্ছি, উৎসে কর্তৃত টিডিএসটা। ওকে, এবং এই রিটার্নের সহিত পরিশোধ অবশিষ্ট কর, মানে এই রিটার্নের সহিত আমি ট্যাক্স দিচ্ছি হচ্ছে 600 টাকা, যেটা আমি দেখাবো কি সঞ্চয়পত্রের কি অ্যাডভাইস রয়েছে এবং সঞ্চয়পত্রের যেটা ব্যাংক স্টেটমেন্ট রয়েছে, সেগুলো দিলেই আমরা কিন্তু অনায়াসে বুঝে, যারা এনবিআই রয়েছে তারা বুঝে ফেলবে যে এই 600 টাকা হচ্ছে টিডিএস। ওকে, এবং কর অব্যাহতি প্রাপ্ত কর কত, 1,33,333 টাকা। এটা আমরা পাচ্ছি কোথা থেকে, এটা থেকে। ওকে, তাহলে অলরেডি আমরা 1 থেকে 7 পর্যন্ত ফাইলিং করা আমরা হয়ে গেল। তারপরে আরেকটা মেইন অংশ রয়েছে, সেটা হচ্ছে এই পার্টটা, পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী। এটি আইটি 10B 2023 আইন অনুযায়ী এখানে আপনারা ফিল আপ করবেন। যেমন এই পার্টটা যেহেতু আমরা এই পুরো এক্সেলটা ফরম্যাট করা, সেহেতু অটোমেটিক এটাকে ওরা ক্যালকুলেশন করে নিচ্ছে। আমি জাস্ট আপনাদের বোঝাচ্ছি এটা কিভাবে কি হলো। এই যে রিটার্নে প্রদর্শিত মোট আয় আমরা কত দেখালাম, 2,72,000, এবং কর অব্যাহতি দেখালাম হচ্ছে 1,33,000 টাকা, যেটা আমরা এই 4 নম্বর ছকে আমরা পেয়েছি। তাহলে মোট অর্জিত তহবিল কত, 4,06,000 টাকা। এখানে একটা বিষয় আপনারা দেখেন, এখানের সাথে আমরা কত, আপনার মোট বেতন থেকে ইনকাম হচ্ছে 4 লাখ, বাকি যে 6 লাখ এটা কি থেকে, সঞ্চয়পত্র থেকে। ওকে, তারপর মোট আপনার বিগত সালের আপনি যদি ট্যাক্স রিটার্ন যদি এই প্রথম দিয়ে থাকেন তাহলে এখানে আপনার 0 হবে। যদি আপনার এটা সেকেন্ড টাইম দিয়ে থাকেন বা থার্ড টাইম দিয়ে থাকেন, তখন দেখবেন বিগত অর্থ বছরের শেষ তারিখের নিট পরিসম্পদ কত। ধরুন আমি এখানে একটা আনুমানিক দিয়ে দিলাম, ধরুন আপনার 3.5 লাখ টাকা ছিল। এটা আপনাকে অবশ্যই ফাইলিং করতে হবে। যদি সুন্দরভাবে ফাইলিং যদি না করেন তখন তো আপনার অডিটে পড়তে পারেন। তারপর জীবন যেমন সংশ্লিষ্ট ব্যয়, এটা আমরা ফিল আপ করেছি। ঠিক আছে, এই 7 নম্বরে এখানে টোটাল কত, 2,57,600 টাকা। এই পার্টটা অটোমেটিক ফরম্যাট এখানে চলে আসলো। তাহলে মোট ব্যয় অথবা ক্ষতি কত হলো, এত, এবং টোটাল এই বছরের তারিখে নিট সম্পদ কত হলো, 4,58,400 টাকা। ওকে, এবং এখানে মোট পরিসম্পদ হলো, এখানে দাঁড়ালো 4,58,400 টাকা। এখানে একটু বলে রাখি, এখানে যদি আপনার ব্যক্তিগত দায় থাকে, অর্থাৎ যদি আপনার কোনো লোন থাকে বা অন্যান্য কোনো যদি দেনা পাওনা থাকে, ঠিক আছে, তখন কিন্তু এগুলা চলে আসবে, এখানে কিন্তু দিয়ে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। সো আপনার এই পার্টটা সো মাচ ইম্পর্টেন্ট। ওকে, এবং এখানে একটা রিকনসিল রয়েছে, সেটা হচ্ছে এই যে 7 নম্বরে আপনার মোট পরিসম্পদ রয়েছে, এই পরিসম্পদের সাথে আপনার এই পাশে যে বাংলাদেশ অবস্থিত ও বাংলাদেশি বাইরে অবস্থিত মোট পরিসম্পদের সমান হতে হবে। এই জন্য 4,98,400 এবং এখানে দেখেন 4,98,400, মানে এটা সমান হতে হবে। যদি সমান না হয় অটোমেটিক আপনার ফাইলটা অডিটে চলে যাবে। আপনার এই পার্টটা হচ্ছে আপনার যে ব্যবসাতে কোনো ইনকাম থাকে সেই পার্টটাকে এখানে ফিল আপ করবেন। ঠিক আছে, বিভিন্ন ইস্যু নিয়ে। যদি কৃষি থেকে ইনকাম থাকে সেখানে আপনার ফিল আপ করতে হবে, অন্যান্য ইনভেস্টমেন্ট থাকলে এখানে আপনার ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে আপনার যদি মোটর যান কিছু থাকে সেখানে দেবেন, অলংকারাদি যদি থাকেন সেখানে এখানে আপনারা পরিমাপও দিতে পারেন, আনও দিতে পারেন। আসবাবপত্র যদি থাকে সেটা আপনারা এখানে ফিল আপ করবেন। ঠিক আছে, অন্যান্য পরিসম্পদ যদি থাকে সেটা আপনারা দিতে পারেন। ঠিক আছে, এখন টোটাল হচ্ছে আপনার এই পার্টটা হচ্ছে আপনার এখানে কি ব্যাংকে গচ্ছিত হাতের নগদ বা অন্যান্য অর্থ সমস্ত মিলে হচ্ছে এই টাকাটা, এবং এই টাকাটা, ঠিক আছে, এবং এই পাশে যে টাকা রয়েছে আমি রেড দিয়ে মার্ক করেছি সেটাকে একবারে ইকুয়াল সেম হতে হবে। ওকে, তাহলে অটোমেটিক আপনারা বুঝে গেলেন যে আমরা কিভাবে খুব সহজে আমাদের নিজেদের ফাইলিংটা আমরা সুন্দরভাবে করতে পারবো। এবং এখানে আর একটু বলে রাখি আপনাদের যে এখানে যে ক্যাশ ফ্লোটা আমি এখানে তৈরি করছি, আপনারা যদি ফার্নিচার যদি এখানে দিয়ে থাকেন এখানে অবশ্যই আপনাকে এই লিঙ্কটা আমাদেরকে কি করে নিতে হবে। ঠিক আছে, এই পাশের লিঙ্কটা। ঠিক আছে, তারপরে যদি কোনো আপনার ইলেকট্রনিক কিছু থাকে বা কোনো লোন থাকে, ঠিক আছে, বা এখানে অন্যান্য যদি ইনভেস্টমেন্ট থাকে বা এখানে যদি কোনো অ্যামাউন্টে কারো গিফট থাকে বা ফান্ড কি গিফট থাকে, ঠিক আছে, সেটা আমরা এখানে কি আমাদের বসিয়ে নিয়ে আমাদের ক্যাশ ফ্লোটা মিলাতে হবে। অবশ্যই আমাদের ক্যাশ ফ্লো যদি না মেলে তাহলে আমাদের যে পরিসম্পদ আয় ও ব্যয় বিবরণী রয়েছে সেটা একটু কখনোই মিলবে না। সো আমাদের এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের এই যে সিম হতে হবে, ঠিক আছে, এই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কেননা একজন এনবিআর খুব সহজেই বুঝে ফেলবে যে আমরা কোনো খাতে কোনো কি কারচুপি করেছি কিনা। সো আমাদের এই বিষয়টি নিয়ে আমাদের খুবই সচেতন থাকতে হবে যখন আমরা এই ফাইলিং করব।
সো আমি আশা করি, আমি বিশ্বাস করি আপনারা সকলেই কিছু না কিছু হলেও আমার এই ভিডিওর মাধ্যমে এই ট্যাক্স রিটার্ন ফাইলিং সম্পর্কে আপনারা অনেকাংশেই বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনারা যদি চান যে আমার কাছ থেকে এই ট্যাক্স রিটার্ন ফাইলিংয়ের সার্ভিসটি নেবেন, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ইনফরমেশন দিয়ে দেবো। সেখানে আপনারা বিভিন্ন রকমের সার্ভিস আপনারা পেতে পারবেন। এবং যদি আপনারা এই বিষয়ে যদি কোনো জানার ইচ্ছা থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করুন, আমাকে বলুন, আমি যথারীতি সেগুলোর উত্তর দেব। থ্যাংক ইউ সো মাচ।